আসসালামু আলাইকুম। বাংলাদেশ রংপুর জেলা থেকে কলকাতা ট্যুরের জন্য আমরা গিয়েছিলাম 4 জন একটা গ্রুপ করে। তার এই বিস্তারিত আজকে আপনাদেরকে জানাবো। আমরা কিভাবে গেলাম, কত খরচ পড়লো, এই সমস্ত ডিসক্রিপশনে আমি দিয়ে দিব এবং মুখে কিছু আপনাদেরকে জানাচ্ছি, তবে ডিসক্রিপশনে আপনারা সবাই দেখবেন। আমরা প্রথমে রংপুর শহর থেকে কারযোগে লালমনিরহাট জেলার বুড়িমারি 0 পয়েন্ট, ওখানে কারযোগে যাই। আমাদের কার ভাড়া পড়েছে 3700 টাকা। ওখানে গিয়ে আমরা বুড়ির হোটেলে নাস্তা টাস্তা করি। যেহেতু ইমিগ্রেশন সকাল 9:30টায় চালু হয়, আমরা ওখানে পৌঁছেছিল 8টার সময়। তাই শ্যামলী কাউন্টারে আমরা বসেছিলাম। শ্যামলী কাউন্টারে আমাদের পাসপোর্টগুলো জমা দিলাম 4 জনের। আমাদের ট্যাক্স টোকেন করা ছিল, কিন্তু আমার এনওসি ছিল না, আমার আরেকজন এনওসি ছিল না, যার পরিপ্রেক্ষিতে ওদেরকে আমি 2000 টাকা দেই। 2000 টাকার মধ্যে আবার চ্যাংরামান্দা থেকে শিলিগুড়ি পর্যন্ত বাস ভাড়া আছে 3-4-1200 টাকা। বাকিটা এনাদের, এটা দুটো এনওসি বাবদ, এটা বাড়তি খরচ আর কি। আমাদের একটা খরচ থাকে, সেই খরচটা নিয়েছে। ওরা সুন্দর মতো আমাদের এনওসি করে দিয়ে আমাদেরকে ইমিগ্রেশন কমপ্লিট করে আমাদেরকে একদম ইন্ডিয়া বর্ডারের কাছে রেখে আসছে বাংলাদেশের শ্যামলী কাউন্টারের লোকজন। ওখানে আমরা প্রথমে বিএসএফের ওখানে মুখোমুখি হই। ওরা আমাদের পাসপোর্ট চেক করার পরেই আমাদের চ্যাংরাবান্ধায় শ্যামলী কাউন্টারের লোক ছিল, ওনারা আবার আমাদেরকে রিসিভ করে। ওনারাই যা যা করা দরকার, বোর্ডিং পাসা যা যা করা থাকে, ওনারাই সব কিছু করে দেয়। ওনাদেরকে 800 টাকা দিতে হয় 4 জনের। ওনারা সেটা কমপ্লিট করে আমাদেরকে 11টার সময় শ্যামলী বাসে উঠায় দেয় শিলিগুড়ির উদ্দেশ্যে। আমরা 2.5 ঘন্টা পর কলকাতায় পৌঁছাই। কলকাতায় পৌঁছানোর পরে আমাদেরকে যাওয়ার সময় আমরা ওই শ্যামলী বাসেই যাই। কলকাতায় পৌঁছে আমরা 200 টাকা দিয়ে একটা ট্যাক্সি ভাড়া করি। মার্কুইস স্ট্রিটে আমাদের হোটেল রুম ভাড়া করা ছিল, ওখানে আসতে ভাড়া নিয়েছে 200 টাকা। কলকাতায় হলুদ ট্যাক্সি ক্যাবগুলো একটু ভাড়া কম, বাংলাদেশের চেয়ে অনেক কম। কলকাতায় আমরা পৌঁছানোর আগে শিলিগুড়ি থেকে আমরা কলকাতা যখন যাই তখন স্লিপার বাসে যাই। এই স্লিপার বাসে আমাদের কলকাতা পর্যন্ত, শিলিগুড়ি থেকে কলকাতা পর্যন্ত আমাদের খরচ পড়েছে 6000 টাকা। 1500 টাকা করে বাস ভাড়া ছিল, স্লিপার বাস। 6000 টাকা আমাদের খরচ পড়েছে। আমাদের টোটাল কলকাতা যাওয়া পর্যন্ত খরচ পড়ছে 12,700 টাকা। আমরা 3 দিন 2 রাত ছিলাম। তাতে নাস্তা খরচ, সকাল বিকাল নাস্তা খরচ পড়ছে 4000 টাকা। দুপুরের খাওয়া, রাতের খাওয়া বাবদ খরচ পড়ছে হলো আমাদের 6600 টাকা। এখানে আমাদের টোটাল খরচ হয় খাওয়ার পিছনে 10,600 টাকা 4 জনের। কলকাতায় 3 রাত 2 দিন ছিলাম। আমরা রাত দিন সব সময় ঘুরেছি, রাত 12টা-1টা পর্যন্ত ঘুরছি। আমাদের হলুদ কার ভাড়া পড়ছে হলো 7000 টাকা টোটাল। কিছু খরচপাতি করেছে মার্কেটিং, সেখানে পড়ছে 7000 টাকা। এটা হলো বুড়িমারি 0 পয়েন্ট। এখানে বুড়ি হোটেলে আমরা নাস্তা করছি। এখানেই আমাদের শ্যামলী কাউন্টার পাশেই। কুয়াশা দেখা যাচ্ছে, কিন্তু আসলে এপ্রিল মাসে তো আর গরম শুরু হয়ে গেছে আমাদের, কিন্তু ওই সময় তো আর শীত নাই। তারপরে মনে হচ্ছে এখানে কত শীত, কিন্তু শীত না, আসলে কুয়াশা। তারপরে আমরা মার্কুইস স্ট্রিটে আমরা হোটেল রুম ভাড়া করি, 2টা ডবল বেড। 1300 টাকা করে 2 রাতে আমাদের 5200 টাকা খরচ পড়ছে। তারপর ফেরার পথে কলকাতা থেকে ঢাকায় আমরা আসছি বনাপেল হয়ে। ঢাকায় আত্মীয় বাসা ছিল, ওখানে ছিলাম দেখে ঢাকা হয়ে আসছি। ওখানে আমাদের 5700 টাকা খরচ পড়ছে বাস ভাড়া, একদম কলকাতা থেকে ঢাকা পর্যন্ত। আমাদের টোটাল খরচ পড়ছে 48,200 টাকা। এখানে যদি আমরা ভাগ দেই তাহলে 4 জনে খরচ পড়ে 12,050 টাকা করে পড়ে। বাংলাদেশ রংপুর থেকে কলকাতা পর্যন্ত ঘুরে আসা। আপনারা এর চেয়েও আরও কম খরচ করতে পারবেন যদি ট্রেনে যাওয়া আসা করতে পারেন।
খাওয়া খাওয়া দাওয়ার পেছনে আপনাদের ইচ্ছা মতো আপনারা করতে পারবেন, ওখানে কমাতে পারবেন। আমরা এসি রুমে ছিলাম, যার ফলে 1300 টাকা পড়ছে। আপনারা নর্মাল হোটেলে থাকলে হয়তো খরচ কম পড়বে, আপনারা এইভাবে কম করতে পারেন। আমাদের রংপুর থেকে আসলে বুড়িমারি 0 পয়েন্ট যাওয়ার কোনো বিকল্প ব্যবস্থা নাই, কার ছাড়া ডাইরেক্ট বাস যায় না। বাসে যাইতে হলে আমাদেরকে আগে লালমনিরহাট যাইতে হবে, লালমনিরহাট থেকে তারপরে বুড়িমারির বাসে উঠে যেতে হবে। এটা সময় সাপেক্ষের ব্যাপার, অনেক সময় লাগবে আর কি, যার ফলে আমরা এই পথে গিয়েছি। এখন আমরা কলকাতায় ঘোরার জন্য বের হয়েছি। আমরা মূলত এখানে 13 তারিখ উল্লেখ করা আছে, আমরা 12 তারিখেই আমরা কলকাতায় চলে যাই, 13 তারিখ থেকে আমরা ঘোরাঘুরি শুরু করি। কিন্তু আমাদের দুর্ভাগ্যটা হচ্ছে 13 তারিখে একটু ঘুরছি, কিন্তু 14 তারিখে হচ্ছে রবিবারের দিন পুরা ইন্ডিয়ার অফিস আদালত সব কিছুই বন্ধ, মার্কেট সব কিছুই বন্ধ থাকে। আর ওই দিন ছিল পহেলা বৈশাখ। আমাদের ভাগ্যটা খারাপ বিধায় আমরা আসলে খুব একটা ভালো করে ঘুরতে পারিনি। যেখানে গেছি সেখানেই বন্ধ, যেখানে গেছি সেখানেই বন্ধ, যার ফলে তারপরেও আমরা ঘুরছি। যে কয়টা জায়গায় ঘুরছি আমরা ডিসক্রিপশনে সুন্দরভাবে উল্লেখ করে দেব, আপনারা দেখে নিন, আপনারাও ঘুরে আসেন, ভালো লাগবে। এর ফাঁকে আমি আমার চিকিৎসা করে নিয়েছি, ওটা খরচ এখানে ধরি নেই। ফোর্টিস হাসপাতাল কলকাতায়, এবং ডাক্তাররা অনেক ভালো, অনেক উন্নত মানের চিকিৎসা দেয়, অনেক ভালো আর কি। ওরা যে সিস্টেম ওরা করে, প্রথমে আমাদের সমস্ত টেস্ট দিবে, ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট দিবে। দেওয়ার পরে ওখানে অনেকগুলা হার্টের টেস্ট আছে, কিডনি টেস্ট আছে, চোখের টেস্ট আছে, তারপরে ডায়াবেটিস আছে কিনা, আরও বিভিন্ন ধরনের টেস্ট আছে ওখানে। সেগুলো তারা করে নেয়, করে নিয়ে তারপরে আমাদেরকে পাশে রুমে বসে দেয়। সেখানে আমাদের ছোট থেকে এই পর্যন্ত আমরা কী কী চিকিৎসা করছি, কী কী ওষুধ খাচ্ছি, সমস্ত বায়োডাটা আমাদের নেওয়ার পরে সেইটা ডাক্তারের কাছে দেয়। ডাক্তার আমাদের আমার যে টেস্টগুলো করছে এই রিপোর্ট আর আমাদের মুখের কথার রিপোর্ট, যেগুলো ওষুধ খাচ্ছি সেগুলো ওষুধ দেখার পরে ওরা বলে যে আপনার এই রোগটা হয়েছে, আপনার এই রোগের জন্য আমরা এই চিকিৎসা দিচ্ছি। ওরা কোনো বলে দিয়ে চিকিৎসাগুলো সুন্দরভাবে দেয়। কিন্তু বাস্তবে আমাদের দেশে কি এ ধরনের হয়? আমাদের দেশে যদি এরকম হতো তাহলে আমরা আর ইন্ডিয়ায় যাইতাম না, কিন্তু আমাদের দেশে এগুলো করে না। এটাই আমাদের দুঃখ। আমাদের বাংলাদেশের ডাক্তার যে লেখাপড়া, ওদের দেশের ডাক্তার একই লেখাপড়া, বাংলাদেশের ডাক্তাররা কেন এরকম করে আমার বোধগম্য নয়, আমি জানি না আসলে। যার পরিপ্রেক্ষিতে আমরা বিপদে পড়ে ইন্ডিয়া যাই। বারবার তো আমাদের পক্ষে যাওয়া সম্ভব না, আর আমাদের ইন্ডিয়ায় গিয়ে ডাক্তার দেখানো আমাদের পক্ষে সম্ভব না, আমাদের সামর্থ্য নাই। ঘুরতে গিয়েছিলাম শখের বশতে, যে ডাক্তার দেখিয়ে এসেছি, এটাই সবচেয়ে বড় কথা। কিন্তু যারা ডাক্তার দেখাইতে পারবে ইন্ডিয়ায়, তারা কী করবে? বাংলাদেশেই দেখাইতে হবে। যে চিকিৎসা দেবে চিকিৎসা নিয়ে আমাদেরকে জীবন ধারণ করতে হবে, আর তো করার কিছু নেই। তবে বাংলাদেশের ডাক্তার ইচ্ছে করলেই কলকাতা আরও পাশা দেশগুলো ওদেরকে দেখেও ওরা ওই ট্রিটমেন্টগুলো আমাদেরকে দিতে পারে, কারণ একই লেখাপড়া। তাহলে তারা কেন যে এরকম করে, ডাক্তাররাই ভালো জানে, কারণটা ডাক্তারাই জানে, এটা আমি বলতে পারবো না। তবে আমি খুব ইন্ডিয়ার চিকিৎসা নিয়ে খুব সন্তুষ্ট, ওদের ব্যবহারটা খুবই ভালো। আপনারাও সম্ভব হলে ঘুরতে যান, চিকিৎসা করবেন এটা আমি বলবো না, ঘুরতে যান, ভালো লাগবে। বাংলাদেশেও অনেক জায়গা আছে যেগুলো আমরা দেখেছি, যার ফলে একটু বাইরে যাওয়ার শখ হয়েছিল, তাই বাইরে গিয়েছিলাম। আপনারাও বাংলাদেশটা ভ্রমণ করবেন, এবং যদি সমর্থ হয় ইন্ডিয়া ভ্রমণ করবেন, আপনাদের ভালো লাগবে। আমি এই কলকাতার আরও কিছু ভিডিও পার্ট 2, পার্ট 3 দিয়ে দিব, আপনারা দেখে নিন। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিন, লাইক কমেন্ট শেয়ার করে দিন। আর যদি ভালো না লাগে তাহলে স্কিপ করে চলে যায়। আমি চাই আপনাদেরকে ভালো কিছু দেওয়া। ভুল ত্রুটি মানুষেরই হয়, ত্রুটিগুলো ক্ষমার চোখে দেখবেন। একটা লাইক দিন, এটাই আপনাদের কাছে চাওয়া। আমার ঘোরাঘুরি করার মূল উদ্দেশ্য হচ্ছে ভালো ভালো কিছু ভিউ
উপস্থাপন করা আপনাদের সামনে। অনেকে যেতে পারে না, অনেকে যায় কিন্তু তাদের ধারণা থাকে না। জাস্ট এইটুকু ধারণা দেওয়ার জন্য আমার এই ভিডিওগুলো করা। তারপরেও এখন ডিজিটাল যুগ, সবাই নেট দেখে অবশ্য যায়, তারপরেও আমি বাস্তব চিত্রটা আপনাদেরকে তুলে ধরলাম। এটা হলো ঝুলন্ত ব্রিজ। এই ব্রিজটাকে ঝুলন্ত ব্রিজ বলে বা বিদ্যাসাগর ব্রিজ বলে। এটাও কলকাতার মধ্যে। এরপরে আমরা প্রিন্সেপ ঘাট আছে, তারপরে মমতা ব্যানার্জি যে মন্ত্রী, তার আমরা যে অফিসটা কয়তলা বলতে হবে না, তবে মনে হয় 10-12 তলার নিচে নয়। অফিসটাও দেখেছি দূর থেকে, রাস্তা থেকে, যেটা এই এখন দেখা যাচ্ছে। এই হাতের বামে যে বিল্ডিংগুলো, এগুলো হলো মমতা। খুব সুন্দর বিল্ডিংগুলো, খুব সুন্দর।